আচ্ছা, প্রথমেই বলতে হয় যে এটাও মেন্ডেলবাদের ব্যতিক্রম রূপে বিবেচনা করা হয়। প্লিওট্রপিজম এটাকেও মেন্ডেলবাদের ব্যতিক্রম রূপে বিবেচনা করা হয়ে থাকে। তো একবার দেখে নিই যে মেন্ডেলবাদ থেকে আমরা কি ধারণা লাভ করেছি। ওই যে মেন্ডেলিজম আমরা সাধারণত দেখেছি যে একটি জিন তার সাধারণত ভিন্ন রূপ পেয়ে থাকে এবং এই ভিন্ন রূপগুলিকে আমরা পরস্পরের অ্যালিল বলে থাকি। এবং এটাও আমরা দেখেছি যে এরা বিপরীত চরিত্র নিয়ন্ত্রণ করে। বিপরীত চরিত্র অর্থাৎ একটি বৈশিষ্ট্য তার বিপরীত চরিত্র। যেমন আমরা যদি সেই একই উদাহরণ ব্যবহার করি, আমরা দেখব যে এক দীর্ঘকাণ্ডযুক্ত চরিত্র, দ্বিতীয় হচ্ছে খর্বকাণ্ডযুক্ত চরিত্র। এবং দীর্ঘকাণ্ডযুক্ত চরিত্র নিয়ন্ত্রণকারী জিনকে স্বাভাবিকভাবে বড় হাতের টি দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে এবং খর্বকাণ্ড চরিত্র নিয়ন্ত্রণকারী জিনকে ছোট হাতের টি দ্বারা চিহ্নিত করা হয় এবং এদের পরস্পরকে আমরা অ্যালিল বলে থাকি। তো এখান থেকে একটা ধারণা সুস্পষ্ট যে একটি জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা বলতে পারি একটি জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা একটি বৈশিষ্ট্যের দুটি বিপরীত চরিত্র নিয়ন্ত্রণ করে। দেখতে পাচ্ছি, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা আমরা বারবার আলোচনা করেছি যে মেন্ডেলবাদের ক্ষেত্রে দেখা যায় যে একটি জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং সাধারণত মেন্ডেলবাদে আমরা দেখেছি একটি বৈশিষ্ট্যের দুটি বিপরীত চরিত্র হতে পারে, যেটি মূলত দুটি ভিন্ন রূপ অর্থাৎ অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাধারণত এই মেন্ডেলবাদের ক্ষেত্রে এই ধরনের বংশানুসরণ প্রক্রিয়াকে আমরা এক জিন ঘটিত বংশানুসরণ বলতে পারি, অর্থাৎ একে মোনোজেনিক ইনহেরিটেন্স বলা যেতে পারে মেন্ডেলবাদের ক্ষেত্রে। কারণ সাধারণত একটি জিন আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, একটি মাত্র বৈশিষ্ট্য যার দুটো বিপরীত চরিত্র হতে পারে, যেটি মূলত একই জিনের দুটি ভিন্ন রূপ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ফলে একে আমরা মোনোজেনিক ইনহেরিটেন্স, এক জিন গঠিত বংশানুসরণ, মেন্ডেলবাদকে এক জিন ঘটিত বংশানুসরণ প্রক্রিয়া বলেও বিবেচনা করা যায়। এক জিন ঘটিত বংশানুসরণ বলা যেতে পারে মোনোজেনিক ইনহেরিটেন্স। কিন্তু আমরা দেখব যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে বা আমরা বলতে পারি যে এমন কিছু ঘটনা আমরা পেয়ে থাকি যেখানে একটি জিন সাধারণত আমরা দেখব যে একাধিক, এখানে দেখতে পাচ্ছি একটি জিন একটি মাত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু এমন কিছু ঘটনা আমরা পেয়ে থাকি যেখানে একটি জিন একাধিক, ততোধিক, যাই বল মানে একের বেশি বৈশিষ্ট্য অর্থাৎ আমরা বলতে পারি ফেনোটাইপ, একাধিক ফেনোটাইপ নিয়ন্ত্রণ করে। এখান থেকে স্পষ্ট যে একটি জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আশা করছি এটা বুঝতে কারোর অসুবিধা নেই।
এটা মেন্ডেলবাদ থেকে স্পষ্ট। কিন্তু এমন কিছু ঘটনা আমরা দেখতে পাই যেখানে আমরা দেখব যে একটি জিন একাধিক ফেনোটাইপ অর্থাৎ একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং সাধারণত আমরা বলে থাকি একাধিক সম্পর্কহীন, বা আমরা সাধারণত বলে থাকি সম্পর্কযুক্ত নয়, সিমিংলি আনরিলেটেড, সম্পর্কহীন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এইভাবেও দেখানো যেতে পারে, অর্থাৎ একটি জিন সাধারণত আমরা দেখব যে এরকম একাধিক সম্পর্কহীন ফেনোটাইপ এ, ফেনোটাইপ বি, ফেনোটাইপ সি আরও হতে পারে। আমি উদাহরণের জন্য 3টি মাত্র ফেনোটাইপ ব্যবহার করলাম ব্যাখ্যা দেওয়ার জন্য, এবং এই বৈশিষ্ট্যগুলি আগেই বলা হয়েছে যে সম্পর্কহীন অর্থাৎ সম্পর্ক যুক্ত নয়, পরস্পরের সঙ্গে কোনো সম্পর্ক দেখা যায় না, সম্পর্ক যুক্ত নয় এমন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ঘটনা একটি জিন দ্বারা, একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একটি জিন, মাথায় রাখতে হবে, একটি জিন দ্বারা, একটি জিন দ্বারা একাধিক বৈশিষ্ট্য সম্পর্কযুক্ত নয়, একাধিক বৈশিষ্ট্য বা আমরা ফিনোটাইপও বলতে পারি, বাহ্যিক বৈশিষ্ট্যকে বোঝায়। সম্পর্কহীন বা সম্পর্কযুক্ত নয় এমন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ঘটনাকে প্লিওট্রপিজম বলা হয়। তাহলে এই অর্থে ব্যতিক্রম মাথায় রাখতে হবে, অর্থাৎ কোন অর্থে এটা বুঝে নিতে হবে। দেখো এই জিনগুলি, এটাও কিন্তু বুঝতে হবে, ব্যতিক্রমে আমরা যে ভাষাটা ব্যবহার করছি তো সেটা একটু নির্দিষ্ট করে নিজে একটু বোঝার চেষ্টা করতে হবে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে যদি ভেবে দেখো, সেখানেও আমরা বলে থাকি যে মেন্ডেলবাদে ব্যতিক্রম। তো ব্যতিক্রম কোন অর্থে? কারণ আমরা মেন্ডেলবাদে আলোচনা করে দেখেছি প্রথম অপত্যজনিত একমাত্র প্রকটই প্রকাশিত হয়, কিন্তু অসম্পূর্ণ প্রকটতাতে প্রকট প্রকাশিত হচ্ছে না, এই অর্থে ব্যতিক্রম। কিন্তু এটা বলা হচ্ছে না, দরকার পড়লে লিখে রাখবে সকলে, এটা বলা হচ্ছে না যে মেন্ডেল ল অফ ইনহেরিটেন্স অর্থাৎ মেন্ডেলের বংশানুসরণের যে সূত্র, বংশানুসরণ অর্থাৎ এক জনু থেকে পরবর্তী জনুতে জিনের যে সঞ্চারণ বা বৈশিষ্ট্যের যে সঞ্চারণ, সেখানে কোনো ভায়োলেশন দেখতে পাচ্ছি না, সেখানে কোনো ভায়োলেশন নেই। অর্থাৎ জিন মেন্ডেলবাদেও আমরা যা দেখেছি যে এক জনু থেকে পরবর্তী জনুতে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সঞ্চারিত হয়, তো এগুলোর ক্ষেত্রেও একই নিয়ম, একই ল অনুসরণ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম পাই, যেমন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিশেষ করে প্রথম অপত্যজনিত প্রকট প্রকাশিত না হয়ে মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশিত হয়। কিন্তু তার মানে এই যে মেন্ডেল ল অফ ইনহেরিটেন্স বলতে তার দুটি সূত্র ছিল, পৃথকীভবনের সূত্র এবং স্বাধীন সঞ্চালনের সূত্র। যখন এক জনু থেকে পরবর্তী জনুতে বিশেষ করে বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বা অ্যালিল সঞ্চারিত হয়, সেটি একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে, সেখানে কোনো রকম ভায়োলেশন নেই, সেখানে কোনো রকম ব্যতিক্রম নেই, জিনগুলি একই নিয়ম একই পদ্ধতি অনুসরণ করে। কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমরা দেখব যে মেন্ডেলবাদে ব্যতিক্রম দেখা যায়। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দেখা গেছে যে প্রকট প্রকাশিত হয় না বা প্রচ্ছন্ন প্রকাশিত না হয়ে মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশিত হয়। সহপ্রকটতার ক্ষেত্রে দেখা গেছে যে উভয় প্রকাশিত হয়। মাল্টিপল অ্যালিলিজম সাধারণত আমাদের কি দেখাচ্ছে? মাল্টিপল অ্যালিলিজম আমাদের এটা বুঝতে সাহায্য করেছে যে মেন্ডেলবাদে যেমন আমরা দেখেছি যে দুটি অ্যালিল হতে পারে, মাল্টিপল অ্যালিলিজমের ক্ষেত্রে আমরা দেখেছি যে ততোধিক অ্যালিল হতে পারে। আমরা অসম্পূর্ণ প্রকটতা বা সহপ্রকটতা বা মাল্টিপল অ্যালিলিজমের ক্ষেত্রেও আমরা এই একই জিনিস পেয়ে থাকি, অর্থাৎ তাদের বংশানুসরণ প্রক্রিয়া এক, বংশ পরম্পরায় সেই
অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে বলো কি সহপ্রকটতার ক্ষেত্রে বলো কি মাল্টিপল অ্যালিলিজমের ক্ষেত্রে বলো, সেটা একই নিয়ম অনুসরণ করে, অর্থাৎ মেন্ডেলবাদের ল অফ ইনহেরিটেন্স অনুসরণ করে সাধারণত একজন থেকে পরবর্তী জনতে সঞ্চারিত হয়। এখানে কোনো ব্যতিক্রম নেই। তাহলে ব্যতিক্রমটা অ্যাকচুয়ালি আমরা কোথায় দেখতে পাচ্ছি, সেটা সব থেকে বড় জিনিস, সেটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে শুধু দেখতে পাচ্ছি যে প্রকট প্রকাশিত হয় বা প্রচ্ছন্ন প্রকাশিত না হয়ে মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশিত হয়, এইখানে ব্যতিক্রম পাচ্ছি। কিন্তু এখানে বংশ পরম্পরায় একজন থেকে পরবর্তী জনতে বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিন, সেটা একই নিয়ম অনুসরণ করে যখন একজন থেকে পরবর্তী জনতে সঞ্চারিত হয়। মাথায় রাখবে, সহপ্রকটতার ক্ষেত্রে শুধু ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে উভয় প্রকাশিত হয়, কিন্তু এই নিয়ম অনুসরণ করে একজন থেকে পরবর্তী জিনগুলি বা জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলি একজন থেকে পরবর্তী জনতে সঞ্চারিত হয় একই বংশানুসরণের সূত্র অনুসরণ করে। মাল্টিপল অ্যালিলিজমের ক্ষেত্রে শুধু দেখেছি যে বহু অ্যালিল দ্বারা কিছু বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সেই ঘটনাকে বহু অ্যালিলতা বলা হয়। আজকে আলোচনা করছি প্লিওট্রপিজম। মেন্ডেলবাদে থেকে একটা ধারণা স্পষ্ট যে একটি জিন একটি মাত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, এটা মেন্ডেলবাদে আলোচনা করে বোঝা গেছে। কিন্তু কিছু এমন ঘটনা আমরা দেখতে পাই যেখানে দেখব যে একটি জিন একাধিক ফেনোটাইপ বা একাধিক বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলি পরস্পর সম্পর্কযুক্ত নয়, সেগুলি সাধারণত নিয়ন্ত্রিত হয় এই জিন দ্বারা, এবং এই ঘটনাকে প্লিওট্রপিজম বলা হচ্ছে। এখানে কিন্তু আবার মাথায় রাখতে হবে যে জিনগুলির যে বংশানুসরণ প্রক্রিয়া সেটা কিন্তু এক, অর্থাৎ সেই পৃথকীভবনের সূত্র অনুসরণ করে, সেই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলতে পারো যে স্বাধীন সঞ্চারণের সূত্র অনুসরণ করে। পাশে লিখে রাখলে পরে দেখলেও বুঝতে সুবিধা হবে। দেখে নাও, বলছি প্লিওট্রপিজম অর্থাৎ সাধারণত আমরা বলতে পারি যে এটি মেন্ডেলবাদের ব্যতিক্রম, এবং কোনো কোনো জীবের কোনো কোনো প্রজাতির জীবের ক্ষেত্রে আমরা যখন দেখব যে একটি জিন একাধিক সম্পর্কহীন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, তখন সেই ঘটনাকে, সেই ফেনোমেনাকে প্লিওট্রপিজম বলা হয়, অর্থাৎ এই ঘটনাটাকে প্লিওট্রপিজম বলে। এবং সাধারণত জিনটিকে বলা হচ্ছে প্লিওট্রপিক জিন, প্লিওট্রপিক জিন। এবং আমরা বলতে পারি যে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় প্লিওট্রপ। জার্মান বিজ্ঞানী লাডভিগ প্লেট সাধারণত এই প্লিওট্রপিজম শব্দটি ব্যবহার করেছিলেন প্রথম, এবং প্লিওট্রপিজম শব্দটি একটি গ্রিক উৎপত্তি আমরা দেখতে পাই। এই গ্রিক প্লিয়ন এর কথা অর্থ হচ্ছে বহু, এবং ট্রেপিন এর অর্থ হচ্ছে রূপান্তর। ঠিক আছে, আমরা এগিয়ে যাব। বলছে সাধারণত আমরা প্লিওট্রপিজমের দুটি প্রকারভেদ পেয়ে থাকি, দুটি প্রকারভেদ। ঠিক আছে, প্রকারভেদ প্রকারভেদ আমরা দেখব যে দুটি প্রকারভেদ পেয়ে থাকি। এক বলা হয় প্রাইমারি, বা আমরা বলে থাকি প্রাথমিক, প্রাইমারি বা আমরা বলে থাকি প্রাথমিক, প্রাথমিক প্লিওট্রপি। আর দ্বিতীয় হচ্ছে আমরা বলে থাকি সেকেন্ডারি। আচ্ছা, সব থেকে ভালো হয় যদি একে আমরা প্রত্যক্ষ বলি, সুবিধা হবে। প্রত্যক্ষ বলে থাকি, সেকেন্ডারি বা স্বাভাবিকভাবে আমরা গৌণ বলতে পারি, বা পরোক্ষ প্লিওট্রপিও বলা হয়, পরোক্ষ প্লিওট্রপিও বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই দুটি প্রকারভেদ কি কি? বলছে সাধারণত আমরা দেখব যে একটি জিন যখন একাধিক
সম্পর্কহীন বৈশিষ্ট্য প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি ডাইরেক্টলি আমরা বলতে পারি সরাসরি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে তখন তাকে সাধারণত আমরা বলে থাকি প্রাইমারি বা প্রাথমিক বা প্রত্যক্ষ প্লিওট্রপি। প্রাইমারি বা প্রাথমিক বা প্রত্যক্ষ প্লিওট্রপি বলে থাকি। দ্বিতীয় বলছে সেকেন্ডারি কি, বলছে একটি জিন সাধারণত আমরা দেখব যে সেই জিনের মিউটেশনের জন্য, মিউটেশন অর্থাৎ পরিব্যক্তি, হঠাৎ পরিবর্তনকে আমরা বলে থাকি মিউটেশন বা পরিব্যক্তি। একটি জিন তার মিউটেশনের জন্য আমরা দেখব যে একাধিক বৈশিষ্ট্য পরোক্ষভাবে অর্থাৎ ইনডাইরেক্টলি পরোক্ষভাবে ইনডাইরেক্টলি নিয়ন্ত্রিত হয়। এবার তুমি বলবে স্যার এখানে কি তাহলে কোনো মিউটেশন হয় না? আমি একবারও বলছি না। বলছে একটি জিন একাধিক সম্পর্কহীন বৈশিষ্ট্য প্রত্যক্ষভাবে, এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ, ডাইরেক্টলি নিয়ন্ত্রণ করছে, আর এ কি করছে? ইনডাইরেক্টলি। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে বলা হচ্ছে গৌণ বা পরোক্ষ প্লিওট্রপির ক্ষেত্রে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে একটি জিনের মিউটেশনের জন্য, তাহলে এই ক্ষেত্রে কি মিউটেশন হয় না? অবশ্যই হয়। একটি জিন তার মিউটেশনের জন্য, অবশ্যই অসুবিধা হলে পাশে লিখে রাখবে, কোনো অসুবিধা নেই, মিউটেশনের জন্যই এই ধরনের ঘটনা সাধারণত আমরা দেখতে পাই। তো আমরা বলতে পারি যে মিউটেশনের জন্য একাধিক সম্পর্কহীন বৈশিষ্ট্য প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রিত হয়, তাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ বা প্রাথমিক বা প্রাইমারি প্লিওট্রপি। আর একটি জিন তার মিউটেশনের জন্য একাধিক বৈশিষ্ট্য পরোক্ষভাবে ইনডাইরেক্টলি। তো জিনিসটা কি, এটা না বুঝলে আমাদের অসুবিধা হবে। বলছে এখানে আমি বলতে পারি একটি জিন, ধরে নিলাম জিন সেটি মূলত ফেনোটাইপ এ, ফেনোটাইপ বি, ফেনোটাইপ সি। তো আমরা দেখতে পাচ্ছি একটা জিন সরাসরি এই সম্পর্কহীন বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করছে সরাসরি। এই ক্ষেত্রে কি ধরে নাও আজকে একটি যৌগ, ধরে নিলাম একটা দেহে একটি যৌগ গঠিত হয়, আরো ভালো বুঝবে যখন আমরা উদাহরণের সাহায্যে আলোচনা করবো, আপাতত জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করো। বলছে এ দেহে বি তে পরিণত হয়, এ একটি যৌগ ধরে নিলাম, সে বি যৌগতে পরিণত হয়। আমরা দেখেছি আমাদের দেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে। একটা উদাহরণ দিয়েই বলছি, আমরা ক্লাস 11-এ শ্বসন আলোচনা করেছি, শ্বসনে গ্লাইকোলাইসিস আলোচনা করেছি। সেখানে দেখেছি যে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়, গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। তো তুমি ধরে নিতে পারো সেরকমই কিছু, যে একটি যৌগ সাধারণত উৎসেচকের প্রভাবে এনজাইম, এই উৎসেচকের প্রভাবে সাধারণত বি যৌগতে পরিণত হবে। আমরা দেখেছি গ্লুকোজ সাধারণত হেক্সোকাইনেসের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়, গ্লুকোজ 6 ফসফেট সাধারণত আইসোমারেজের সাহায্যে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। তো এরকম বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া দেহের মধ্যে সংঘটিত হতে দেখা যায়। তো আজকে আমরা যদি দেখি একটি যৌগ যখন বি যৌগতে পরিণত হচ্ছে উৎসেচকের উপস্থিতিতে, এবং বি ধরে নাও সি তে পরিণত হচ্ছে আরেকটি উৎসেচক, অর্থাৎ এটাকে ধরে নিলাম এনজাইম এ, আচ্ছা এনজাইম এক্স, ঠিক আছে, এক্স, আর এটাকে এনজাইম ওয়াই। তো এবং যদি এইভাবেও ধরি যে এনজাইম পি সাহায্যে, এনজাইম বা উৎসেচক পি সাহায্যে এটি ডি তে পরিণত হয়। এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি স্টেপ এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত। একটু মনে করব, আর যদি মনে না থাকে তাহলে নতুন করে জেনে নেব। সেটা হচ্ছে এই এনজাইম এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে এগুলি প্রোটিন।
আমরা এটাও দেখেছি যে প্রোটিনের সঙ্গে নন প্রোটিন অংশ থাকতে পারে, কিন্তু সাধারণত এই রাসায়নিক প্রকৃতি আমরা জানি যে এনজাইম হচ্ছে সর্বদা প্রোটিন। আর আমরা যদি একটু অভিজ্ঞতা কাজে লাগাই তাহলে এই প্রোটিন সংশ্লেষের একটি রাস্তা, সাধারণত দেহে জিন প্রোটিন রূপে প্রকাশিত হয়, প্রোটিন সংশ্লেষের মাধ্যমে প্রকাশিত হয় এবং সেটি মূলত থাকে ডিএনএ তে, বা আমরা বলতে পারি এই জিন ডিএনএর একটি অংশ। আর পাশাপাশি আমরা দেখব যে এই ক্রোমোজোম ডিএনএ নিয়ে গঠিত। তো এই ধারণা আমরা বারবার এর আগে লাভ করেছি, তো আশা করছি এটা অসুবিধা হওয়ার কথা না। তার মানে এটা নির্দেশ করছে যে এই এনজাইম বা উৎসেচকটি সাধারণত জিন দ্বারা সংশ্লেষিত হয়। এই এনজাইমগুলি যেগুলি প্রতিটি স্টেপ নিয়ন্ত্রণ করছে, এই এনজাইমগুলি সাধারণত জিন দ্বারা সংশ্লেষিত হয়ে থাকে, জিন দ্বারা সংশ্লেষিত হয়ে থাকে। তাহলে আমি বলতে পারি যে একটি জিন এই এনজাইম বা উৎসেচকটি সংশ্লেষ করে। আজকে এই জিনের যদি মিউটেশন হয়, পরিব্যক্তি বা পরিবর্তন যদি হয়, একটি জিন সে এই এনজাইম সংশ্লেষ এইভাবে লিখবে সকলে, তাহলে বুঝতে পরে সুবিধা হবে। সংশ্লেষ নিয়ন্ত্রণ করে, সংশ্লেষ নিয়ন্ত্রণ করে। এখন যদি এই জিনের কোনো ত্রুটি দেখা যায়, অবশ্যই মিউটেশন বা পরিব্যক্তির জন্য যদি এই জিনের কোনো ত্রুটি আমরা পেয়ে থাকি, তাহলে এই এনজাইম সংশ্লেষিত হবে না, এই এনজাইম সংশ্লেষিত হবে না। হবে না, জিনের মিউটেশনের জন্য আমরা দেখতে পাচ্ছি এই এনজাইম সংশ্লেষিত হবে না। যখন এই এনজাইম সংশ্লেষিত হবে না, তখন এই এ বিতে পরিণত হবে না, হবে না। ভাষায় লিখবে, শুধু আমি যা করছি, আমি আবার বলবো, শুধু আমি যা করছি সেটা করে পরে যদি আবার দেখতে যাও অসুবিধা হতে পারে। এটা কি বুঝলে সেটা লিখে নেবে, আশা করছি সবাই বুঝতে পারছো। সেটা হচ্ছে একটা জিন তার ত্রুটির জন্য দেখা যাচ্ছে যে এই স্বাভাবিক এনজাইম যেটা এ কে বি তে পরিণত করে, সেটা সংশ্লেষিত না হলে এ বি তে পরিণত হবে না। এবার যদি বি যদি সংশ্লেষিত না হয়, বি যদি উৎপন্ন না হয়, তাহলে তো সিও উৎপন্ন হবে না। সি যদি উৎপন্ন না হয়, তাহলে ডিও উৎপন্ন হবে না, বা ত্রুটিপূর্ণভাবে তার সংশ্লেষ হবে, তাই না? তাহলে আমরা একটা পাথওয়ে দেখছি, যেখানে দেখতে পাচ্ছি একটি জিন, এই জিনের ত্রুটি বা পরিব্যক্তির জন্য লেখা আছে একটি জিন তার মিউটেশনের জন্য একাধিক বৈশিষ্ট্য পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়, ইনডিরেক্টলি। তার মানে কি, একটা জিন তার ত্রুটির জন্য দেখা যাচ্ছে যে অন্যান্য বায়োকেমিক্যাল পথ, জৈব রাসায়নিক পাথওয়ে বা জৈব রাসায়নিক পথ দেহের মধ্যে সেগুলি বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং বিভিন্ন জৈব রাসায়নিক পথ যদি বাধাপ্রাপ্ত হয়, তখন পরোক্ষভাবে আমি দেখব যে সম্পর্কহীন বৈশিষ্ট্য প্রকাশিত হয়ে থাকে, সম্পর্কহীন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হয়ে থাকে। আজকে হতেই পারে সি দেহের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সি যদি সংশ্লেষিত না হয়, তাহলে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হতে পারে। সি যখন সংশ্লেষিত হচ্ছে না, তাহলে ডিও হবে না বা হতে পারছে না, যার জন্য আমরা বলতে পারি যে অপর কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হবে। তো আশা করছি এটা বোঝা গেছে যে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি বলতে কি বোঝাচ্ছে। ডিরেক্টলি একটা জিন যখন সম্পর্কহীন বৈশিষ্ট্যকে সরাসরি নিয়ন্ত্রণ করছে একটা জিন, তখন আমরা দেখতে পাচ্ছি যে তাকে বলা হচ্ছে কি না প্রত্যক্ষ বা প্রাইমারি বা প্রাথমিক প্লিওট্রপি। কিন্তু কোনো একটি জিনের মিউটেশনের জন্য দেখা যাচ্ছে যে পরোক্ষভাবে আরো কিছু বৈশিষ্ট্য, মানে স্বাভাবিক, এখানে বুঝতেই পারছি যে এই জিনটির ত্রুটির জন্য এই এনজাইম সংশ্লেষিত না হলে এই পথটি বাধাপ্রাপ্ত হবে, ফলে এই অন্তর্বর্তী যৌগগুলি সংশ্লেষিত হবে না। আর অন্তর্বর্তী যৌগগুলি যদি দেহে সংশ্লেষিত না হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে বিভিন্ন অস্বাভাবিকতা সৃষ্টি হবে, বিভিন্ন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হবে। এবং স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই বিভিন্ন বৈশিষ্ট্যের যে বহিঃপ্রকাশ, সেটা একটি জিনের ত্রুটির জন্য ইনডাইরেক্টলি
পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, আর একেই আমরা বলছি গৌণ প্লিওট্রপি। আমরা উদাহরণ দেখব। আশা করছি এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা মুছছি। বলছে প্রাইমারি প্লিওট্রপি, প্রাইমারি বা প্রাথমিক প্লিওট্রপির উদাহরণ। প্রাইমারি সব থেকে ভালো হয় যদি প্রত্যক্ষ বলো, তাহলে বুঝতে সুবিধা হয়, কারণ আমরা এই প্রত্যক্ষ টার্মটা দিয়েই এটা ভালো বুঝতে পারি। প্রাইমারি বা প্রত্যক্ষ প্লিওট্রপি বলছে এর সাধারণত একাধিক উদাহরণ আমরা পেয়ে থাকি। আমরা চেষ্টা করব একাধিক উদাহরণ আলোচনা করার। এক, মটর উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ পাইসাম স্যাটিভাম মটর উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম। এই পাইসাম স্যাটিভামের ক্ষেত্রে আমরা দেখব যে একটি জিন আমরা বলতে পারি যে সে তিনটি সম্পর্কহীন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এক হচ্ছে ফুলের বর্ণ, এই জিনটি নিয়ন্ত্রণ করছে বীজপত্রের বর্ণ, এবং এই জিনটি নিয়ন্ত্রণ করছে পত্রকক্ষে লাল দাগের উপস্থিতি। পত্রকক্ষে লাল দাগের উপস্থিতি। তাহলে তিনটি। ফুলের বর্ণ যেমন সাদা ও নীল, বীজপত্রের বর্ণ যেমন ধূসর ও বাদামি, আর পত্রকক্ষে লাল বর্ণের। তাহলে একটা জিনই আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি তিনটি ভিন্ন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করছে। আশা করছি বোঝা গেছে। তাহলে মটর উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই উদাহরণটা পেয়ে থাকি। মটর উদ্ভিদের ক্ষেত্রে আরো একটা উদাহরণ আলোচনা করে নেব। বলছে ড্রসোফিলা মেলানোগ্যাস্টার ফল মাছি ড্রসোফিলা মেলানোগ্যাস্টার এর ক্ষেত্রে আমরা একটি জিন পেয়ে থাকি যাকে বলে উইং জিন। এই উইং জিন এর কাজ হচ্ছে মূলত দীর্ঘ ডানা এবং খর্ব ডানা, এই দুটি বৈশিষ্ট্য বা বিপরীত চরিত্র নিয়ন্ত্রণ করে। তাহলে ড্রসোফিলা মেলানোগ্যাস্টার বা আমরা বলতে পারি ফলমাছির ক্ষেত্রে একটা জিন পাওয়া যায়। এখানে যেমন জিনের কোনো নাম দেওয়া হয়নি, এখানে জিনের নামটা হচ্ছে উইং জিন। তো এই উইং জিনের কাজ কি? এর ডানা দীর্ঘ হবে না ডানা খর্ব প্রকৃতির হবে। একে আমরা ভেস্টিজিয়াল ডানা বা নিষ্ক্রিয় ডানাও বলে থাকি। তো দীর্ঘ ডানা আর খর্ব ডানা বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এইবার আমরা দেখব যে খর্ব ডানা, তো এটা রিসেসিভ ক্যারেক্টার, তাই না? আর এটি ডমিনেন্ট মানে প্রকট। তো বলছে স্বাভাবিকভাবে যখন হোমোজাইগাস রূপে একমাত্র প্রকাশিত হবে, কখন প্রকাশ করবে না
জাইগাস রূপেই প্রকাশ করবে। তাহলে এই হোমোজাইগাস রূপে যখন এই রিসেসিভ বৈশিষ্ট্য প্রকাশিত হবে তখন মাছি খর্ব ডানাযুক্ত হবে। কি ঠিক বলেছি আশা করছি? কারণ যেহেতু রিসেসিভ, তাহলে হোমোজাইগাস রূপে যখন এটি প্রকাশিত হবে তখন মাছিটি খর্ব ডানাযুক্ত হবে। খর্ব ডানাযুক্ত বলছে, খর্ব ডানাযুক্ত হওয়ার পাশাপাশি, ঠিক আছে, ধরে নাও এটাকে, যেহেতু দেখতে পাচ্ছি বিপরীত চরিত্র, তাহলে দুটি বিপরীত গুণ স্বাভাবিকভাবে অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি এইভাবে দেখাই, এটি এ এ, এটি এ এ, এটা ডমিনেন্ট যেহেতু তাই বড় হাতের এ এ, এটি রিসেসিভ যেহেতু তাই ছোট হাতের এ। তাহলে যখন এই এ এ জিন বা জেনোটাইপ আমরা পাবো, এই এ এ জেনোটাইপ বা জিন আমরা বলতে পারি যে এ আরো কিছু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেমন আমরা দেখব যে ভারসাম্য রক্ষার জন্য ডানা হলটেয়ারে পরিণত হয়। ডানা হলটেয়ারে পরিণত হয়। হলটেয়ার হচ্ছে ব্যালেন্সিং অর্গান। আমরা আরশোলা পড়িনি, আরশোলা পড়লে ভালো বুঝতাম, এখন গভীরে আলোচনা করার দরকার নেই, আপাতত পাশে লিখে রাখতে পারো যে এটি ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এই ডানা সাধারণত হলটেয়ারে পরিণত হয়। হলটেয়ার কি করে? ভারসাম্য রক্ষা করে। দ্বিতীয় হচ্ছে স্পার্মাথিকা। আমরা আরশোলা পড়লে স্পার্মাথিকা সম্পর্কে জানতে পারতাম, আপাতত যেহেতু জানিনি তাই একটু সংক্ষেপে বলে দিই, যাদের অসুবিধা আছে তারা একটু পাশে লিখে রাখতে পারো। সাধারণত পতঙ্গের দেহে আমরা এরকম একটা গঠন পেয়ে থাকি স্পার্মাথিকা, যেগুলি মূলত শুক্রাণুকে সঞ্চয় করে। দেখতে পাচ্ছি যে স্পার্মাথিকার আকৃতির পরিবর্তন হয়। স্পার্মাথিকার আকৃতির পরিবর্তন দেখা যায়। এছাড়া আমরা দেখব যে ডিম্বাশয়ে ডিমের সারিতে ডিমের সংখ্যা হ্রাস পায়। ডিম্বাশয়ে ডিমের সংখ্যা হ্রাস পায়। আরো কিছু আমরা বৈশিষ্ট্য দেখব যে প্রকাশ হয়। আমি 3টে লিখলাম, তোমরা বই দেখলে আরো বৈশিষ্ট্য পেয়ে যাবে। আমার এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে একটা জিন, বিশেষ করে খর্বডানা নিয়ন্ত্রণকারী অ্যালিলটি, যখন মাছি খর্বডানা যুক্ত হচ্ছে তখন সেই খর্বডানার পাশাপাশি আরো কিছু বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেমন ভারসাম্য রক্ষার জন্য ডানা হলটেয়ারে পরিণত হচ্ছে, স্পার্মাথিকার আকৃতির পরিবর্তন দেখা যাচ্ছে, ডিম্বাশয়ে ডিমের সংখ্যা হ্রাস পাচ্ছে, এবং আমরা দেখব পৃষ্ঠতলে রোমের উপস্থিতি দেখা যায়। তো এরকম দেখা যায়, আমরা দেখব যে এরকম কিছু বৈশিষ্ট্য যেটা প্রত্যক্ষভাবে এই জিনটা নিয়ন্ত্রণ করছে। ডাইরেক্টলি আমরা বলতে পারি, প্রত্যক্ষভাবে এই জিনটা এই সকল বৈশিষ্ট্য, এটার পাশাপাশি এই সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করছে। এই জন্য আমরা বলতে পারি যে ফলমাছির ক্ষেত্রে এই উইং জিনের, বিশেষ করে খর্বডানা যুক্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের ক্ষেত্রে আমরা প্লিওট্রপিজমের ঘটনা দেখতে পাই। মানুষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ আলোচনা করব। মানুষের ক্ষেত্রে আমরা প্লিওট্রপিজম দেখতে পাই সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে। সিকেল সেল অ্যানিমিয়া, হ্যাঁ,
সহপ্রকটতাতেও আমরা দেখেছি যে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে সহপ্রকটতা দেখা যায়। সেখানে যুক্তি কি? সেখানে যুক্তি হচ্ছে যে হেটেরোজাইগাস জীবগুলি, যেখানে উভয় প্রকট এবং প্রচ্ছন্ন জিন রয়েছে, অর্থাৎ স্বাভাবিক এবং অস্বাভাবিক জিন রয়েছে, তারা উভয় প্রকাশিত হয়ে থাকে। সেটা বলতে পারো যে একটা ঘটনা আমরা দেখেছি। আবার এটাও দেখব যে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে প্লিওট্রপিজমও পেয়ে থাকি। কিভাবে? অবশ্যই আলাদা, ঘটনাটা আলাদা। প্রথমে বলি যে আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখবো যে প্লিওট্রপিজমের যে এফেক্ট, প্লিওট্রপিজমের এটা পাশে লিখে রাখা দরকার। প্লিওট্রপিজম তার যে প্রভাব, সেটা দু রকম প্রভাব দেখতে পাবে। এক হচ্ছে প্রাথমিক, বা দ্বিতীয় হচ্ছে গৌণ। আমরা বলতে পারি প্রাইমারি বা গৌণ, বলতে পারি সেকেন্ডারি। দেখো গুলিয়ে ফেলো না, আবার বলবো। তোমরা বলবে স্যার আগেও তো প্রাথমিক আর গৌণতে ভাগ করে আলোচনা করেছি। সেই ব্যাপারটা আলাদা। একটু খাতায় যদি নোট ডাউন করা থাকে তাহলে একবার দেখবে, চোখ রাখবে। সেখানে বলা হয়েছে প্লিওট্রপির প্রকার দু রকম, এক হচ্ছে প্রাথমিক, এক হচ্ছে গৌণ। ঠিক আছে, এক মিনিট। আমরা দেখব যে প্লিওট্রপির দুটি প্রকার, প্রাথমিক বা গৌণ। এই জন্য আমি বলেছিলাম যে প্রাথমিক বা গৌণ ভাষাটা ব্যবহার করার পরিবর্তে যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাষাটা ব্যবহার করা তাহলে সুবিধা হয়। কারণ পরে আবার দেখছি যে প্লিওট্রপির যে প্রভাব সেটাও দু রকম, দুটি ভাগে ভাগ করা হয় প্রভাব, অর্থাৎ প্রাইমারি এবং গৌণ বা সেকেন্ডারি। একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে আমি প্লিওট্রপিজম দেখতে পাচ্ছি। তো এখানে যদি দেখো তাহলে একটা প্রাথমিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এই জিনটি এই খর্বডানাযুক্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে এটাকে আমরা বলে থাকি প্রাথমিক বৈশিষ্ট্য, প্রাথমিক প্রভাব নিয়ন্ত্রণ করছে, প্রাথমিক ফেনোটাইপ নিয়ন্ত্রণ করছে। কিন্তু প্রাথমিক ফেনোটাইপের পাশাপাশি অন্যান্য যে সকল ফেনোটাইপগুলি নিয়ন্ত্রিত হচ্ছে সেইগুলি হচ্ছে গৌণ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সকল যে ফেনোটাইপ প্রকাশিত হয় বা ফেনোটাইপের বহিঃপ্রকাশ ঘটে, এই প্রভাবগুলি গৌণ। অর্থাৎ একটা প্রাথমিক প্রভাব রয়েছে, এইটা এই জিনের প্রাথমিক কাজ কি? খর্বডানা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। কিন্তু এই জিনের ফলে, এই জিনের বহিঃপ্রকাশের ফলে দেখতে পাচ্ছি আরো কিছু একাধিক সম্পর্কহীন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হচ্ছে। প্রাথমিক বৈশিষ্ট্য ছাড়া অপর যে সকল বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে সেগুলিকে বলা হচ্ছে সেকেন্ডারি, এবং এগুলো ডাইরেক্টলি হচ্ছে। এই জন্য এটাকে আমরা প্রত্যক্ষ প্লিওট্রপি বলছি। এইটা আগেরটার ক্ষেত্রেও একই, অর্থাৎ প্রতিটি প্লিওট্রপিজমের যে ঘটনা আমরা দেখবো সেখানে দু রকমের প্রভাব পাবো। একটা হচ্ছে প্রাথমিক, যেটা তার স্বাভাবিক কাজ, আর সেই জিনটির স্বাভাবিক কাজ ছাড়া, প্রাথমিক কাজ ছাড়া অপর যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই সেগুলি হচ্ছে গৌণ প্রভাব। গৌণ প্রভাব এগুলো হচ্ছে প্রভাব। তো সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা প্রাথমিক প্রভাব যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে আরবিসি কাস্তে আকৃতি যুক্ত হয়। মাথায় রাখো, কেন বলছে যে সিকেল সেল অ্যানিমিয়া প্লিওট্রপিজমের উদাহরণ? কেন বলা হচ্ছে যে সিকেল সেল অ্যানিমিয়া প্লিওট্রপিজমের উদাহরণ? কারণ প্লিওট্রপিজমের ক্ষেত্রে, সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা এরকম একাধিক বৈশিষ্ট্য দেখব।
যেটা নিয়ন্ত্রিত হয়ে থাকে অবশ্যই HbS এবং HbS নামক জিন দ্বারা। এই জিনটি যেটি মূলত HbA এবং HB এর পরিবর্তিত রূপ সেটা আমরা এর আগে আলোচনা করেছি, সিকেল সেল অ্যানিমিয়া জেনেটিক্সটা আলোচনা করেছি, ফলে অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে, ফলে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে দেখেছি যে HbA জিন যখন পরিবর্তিত হয় তখন HbS দ্বারা তাকে চিহ্নিত করছি এবং আমরা একে সিকেল সেল অ্যানিমিয়ার জিন বলে চিহ্নিত করে। এবং সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রেও আমরা দেখব যে একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হয়ে থাকে। একাধিক বৈশিষ্ট্যের মধ্যে একটি প্রাথমিক প্রভাব আমরা পেয়ে থাকি। প্রাথমিক প্রভাবটা কি? প্রাথমিক প্রভাব হচ্ছে আরবিসি সাধারণত কাস্তে আকৃতি যুক্ত হয়, এটা হচ্ছে প্রাথমিক প্রভাব। কিন্তু আরবিসি কাস্তে আকৃতি যুক্ত হওয়ার পাশাপাশি আমরা দেখব যে বিশেষ করে আরবিসির হিমোলাইসিস, আরবিসি হিমোলাইসিস অর্থাৎ আরবিসি ভেঙে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়, লিখে রাখতে পারে আরবিসির হিমোলাইসিস ঘটে। আরবিসি ভেঙে গিয়ে সাধারণত আমরা বলতে পারি যে সেটি ধ্বংসপ্রাপ্ত হয়, যার জন্য রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া দেখতে পাই। সাধারণত এই সিকেল সেল অ্যানিমিক যারা, এরা ম্যালেরিয়া প্রতিরোধী হয়, এটা আমরা পরে আমাদের সুযোগ আছে আমরা আলোচনা করব। আপাতত দেখি এটাও তো এদের বৈশিষ্ট্য যেটা প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে এরা ম্যালেরিয়া প্রতিরোধক্ষম হয়ে থাকে, ম্যালেরিয়া প্রতিরোধ করতে সক্ষম, প্রতিরোধ করতে পারে। তাহলে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তার মধ্যে প্রাথমিক যে প্রভাব সেটা কি দেখছি, আরবিসি কাস্তে আকৃতিযুক্ত হয়। গৌণ প্রভাবগুলো কি দেখতে পাচ্ছি, বলছে আরবিসি কাস্তে আকৃতিযুক্ত হয়, এটা সাধারণত একটা জিনের ত্রুটির জন্য বা মিউটেশনের জন্য দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখবো এই জিনটি আরো কিছু বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে, কি আরবিসি হিমোলাইসিস, রক্তাল্পতা, ম্যালেরিয়া প্রতিরোধ ক্ষমতা, এটা দেখবো। বলছে সেকেন্ডারি বা আরো ভালো ভাষা হচ্ছে আমরা বলতে পারি যে পরোক্ষ প্লিওট্রপি। কিছুই নয়, এর ক্ষেত্রে দুটো প্রভাব দেখব। যেমন আমরা প্রাইমারি বা প্রত্যক্ষ প্লিওট্রপির ক্ষেত্রে দেখেছি, এক হচ্ছে প্রাথমিক প্রভাব আর দ্বিতীয় হচ্ছে গৌণ প্রভাব। মানে প্লিওট্রপিজমের যে সকল ঘটনা আমরা পেয়ে থাকি তার ক্ষেত্রে দুটো প্রভাব সর্বদা পেয়ে থাকি, এক প্রাথমিক আর দ্বিতীয় গৌণ, ঠিক আছে। তো যাই হোক, প্রথমে আমরা দেখি যে এর উদাহরণ কি, এক্সাম্পল। এর উদাহরণ কি? এক্সাম্পল হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকি কিটোনিউরিয়া, সংক্ষেপে একে বলে PKU, ফিনাইল কিটোনিউরিয়া, বা সংক্ষেপে আমরা একে বলে থাকি PKU। আচ্ছা, এটাও দেখে নেব বলছে জিনিসটা কি। বলছে একটা ধরনের স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড, আমরা জানি ফিনাইল অ্যালানিন হচ্ছে এক ধরনের স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। এর যদি বিপাক অর্থাৎ মেটাবলিজম যদি দেখি, বিপাক, আশা করছি এটা আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। বিপাক অর্থাৎ ভাঙনমূলক এবং গঠনমূলক, ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম দেখতে পাবো। তার মানে এই ফিনাইল অ্যালানিন থেকে নতুন পদার্থ সংশ্লেষিত হয় দেহে,
আবার আমরা দেখবো যে অপর কোনো যৌগ ভেঙে গিয়েও ফিনাইল অ্যালানিন এর সংশ্লেষ ঘটায়। তো এর যদি মেটাবলিজম, বিপাক ক্রিয়াটা যদি আলোচনা করি, বিপাকীয় পথ, মেটাবলিক পথ, বিপাকীয় ক্রিয়া, মেটাবলিক পাথওয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে দেহে এই ফিনাইল অ্যালানিন এই অ্যামাইনো অ্যাসিডটি পরিণত হয়, আমরা বলতে পারি টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। এটাও স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড এরপরে পরিণত হয় ডোপামিন। এই ডোপামিন থেকে যদি আমরা দেখি তাহলে একদিকে মেলানিন সংশ্লেষিত হয় দেহে, আবার এই ডোপামিন থেকে যদি দেখি তাহলে আমরা দেখব যে অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিন সংশ্লেষিত হয়। তাহলে আমাদের দেহে ফিনাইল অ্যালানিনের বিপাকীয় পথ যদি দেখি, ফিনাইল অ্যালানিন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। স্ট্যান্ডার্ড এবং এসেনশিয়াল মানে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমরা জানি। তো এই ফিনাইল অ্যালানিন দেহে প্রথমে টাইরোসিনে পরিণত হয়, টাইরোসিন ডোপামিনে পরিণত হয়, এই ডোপামিন থেকেই মেলানিন সংশ্লেষিত হয়ে থাকে দেহে, এবং এই ডোপামিন থেকেই অ্যাড্রেনালিন নামক হরমোন যেটা আমরা জানি সেটা নরঅ্যাড্রেনালিনও সংশ্লেষিত হয়। বলছি সাধারণত আমরা দেখব যে এই ফিনাইল অ্যালানিন হাইড্রোঅক্সিলেজ, পুরোটা লিখে দিচ্ছে এখানে, নামক উৎসেচকের সাহায্যে সেটি টাইরোসিনে পরিণত হয়, এবং টাইরোসিন হাইড্রোঅক্সিলেজ এর সাহায্যে সাধারণত ডোপামিনে পরিণত হয়। আর ডোপামিন এরপরে বিভিন্ন উৎসেচকের সাহায্যে, আমরা অত গভীরে আমাদের প্রয়োজন নেই, আমাদের অত সাধারণ ধারণাটা রাখলেই যথেষ্ট, যেটুকু আমাদের বুঝতে সাহায্য করবে। তো আমি আর অত দেখাচ্ছি না, কারণ ওটা মনে রাখার আমাদের প্রয়োজন নেই। তো বলছে এই ডোপামিন থেকে মেলানিন সংশ্লেষিত হয়ে থাকে, এই ডোপামিন থেকে অ্যাড্রেনালিন সংশ্লেষিত হয়ে থাকে। এখন আমরা বলতে পারি যে এই টাইরোসিন হাইড্রোঅক্সিলেজের সাহায্যে টাইরোসিন ডোপামিনে পরিণত হবে, তবে মেলানিন সংশ্লেষিত হবে, আর ডোপামিন তবে অ্যাড্রেনালিন সংশ্লেষিত করবে। কিন্তু সব থেকে শুরুতে দেখছি ফিনাইল অ্যালানিন এই উৎসেচকের প্রভাবে টাইরোসিনে পরিণত হওয়া দরকার। এখন বলছে যে এই উৎসেচক যে জিন দ্বারা নিয়ন্ত্রিত, সেই জিনে যদি কোনো ত্রুটি থাকে, ভাষায় লিখবে কারণ আমি লিখছি না, আমি বলছি, এই জিনে যদি কোনো ত্রুটি পায় মানে যদি এই জিন মিউটেটেড হয়, তাহলে এই ফিনাইল অ্যালানিন হাইড্রোঅক্সিলেজ এটি সংশ্লেষিত হবে না, সংশ্লেষিত হয় না। এবার ভেবে দেখো, যদি ফিনাইল অ্যালানিন হাইড্রোঅক্সিলেজ যদি সংশ্লেষিত না হয়, তাহলে ফিনাইল অ্যালানিন টাইরোসিনে পরিণত হতে পারবে না। তাহলে আমি বলতে পারি যে রক্তে এই ফিনাইল অ্যালানিন, সংক্ষেপে লিখেছি ফিনাইল অ্যালানিন, এটি সঞ্চিত হবে। শুধু তাই নয়, এই ফিনাইল অ্যালানিন আমরা দেখব যে ফিনাইল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, ফিনাইল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। ফিনাইল, এটা আমি মুছে দিলাম তাহলে সুবিধা হবে, আশা করছি তোমাদের খাতায় আছে। ফিনাইল পাইরুভিক অ্যাসিডে পরিণত হলে সেই পাইরুভিক অ্যাসিড মূত্রের মাধ্যমে নির্গত হবে। এই জন্য বলছে ফিনাইল কিটোনিউরিয়া। আশা করছি বুঝতে পেরেছো। ফিনাইল
পাইরুভিক অ্যাসিড কেন ফিনাইলঅ্যালানিনকে পরিণত করে টাইরোসিন, একটি উৎসেচক ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেস। কিন্তু এই ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেস সংশ্লেষকারী যে জিন, সেই জিনে যদি মিউটেশন হয় বা ত্রুটি দেখা যায়, তাহলে ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেস সংশ্লিষ্ট হবে না, তাহলে ফিনাইলঅ্যালানিন টাইরোসিনে পরিণত হবে না। আর টাইরোসিনে যদি না পরিণত হয়, তাহলে ফিনাইলঅ্যালানিন রক্তে সঞ্চিত হতে থাকবে, এবং অবশ্যই অতিরিক্ত মাত্রায় যখন সঞ্চিত হবে তখন এই ফিনাইলঅ্যালানিন আমাদের দেহে ফিনাইল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে যায়, এবং এই ফিনাইল পাইরুভিক অ্যাসিড তখন মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। তো তাই জন্য এই রোগকে বলা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। ফিনাইল কিটোনিউরিয়া একটু মাথায় রাখতে হবে, এটি অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল রিসেসিভ অর্থাৎ অটোজোম বাহিত, আমি বাংলাতেও যেহেতু বলছি, যে কমফোর্টেবল নয় সে বাংলায় শুনে লিখে, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জনিত রোগ। এটি এক প্রকার অটোজোম, অর্থাৎ এই জিনটি অটোজোমে থাকে এবং এর মিউটেশনের জন্য, এর প্রচ্ছন্ন জনিত কারণে আমরা বলতে পারি যে এই পথ ফিনাইলঅ্যালানিনের যে মেটাবলিক পাথওয়ে সেটি বাধাপ্রাপ্ত হয়। মেটাবলিক পাথওয়ে আমি বলতে পারি যে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়। তাহলে এর প্রাথমিক প্রভাব কি বলতে পারি? এর প্রাথমিক প্রভাব হচ্ছে মূত্রের মাধ্যমে ফিনাইল পাইরুভিক অ্যাসিড নির্গত হয়, ওই জন্য বলা হচ্ছে হয়, এই জন্য আমরা ফিনাইল কিটোনিউরিয়া বলে থাকি। এবার যে গৌণ প্রভাব কি, এবার ভেবে দেখো। আমরা দেখেছি মেলানিন, তাহলে এই জিনটির ত্রুটির ফলে টাইরোসিনও সংশ্লেষিত হচ্ছে না, টাইরোসিন সংশ্লেষিত না হলে ডোপামিনও সংশ্লেষিত হবে না, ডোপামিন সংশ্লেষিত না হলে মেলানিন সংশ্লেষিত হবে না, মেলানিন সংশ্লেষিত না হলে এই ডোপামিন সংশ্লেষিত না হলে অ্যাড্রেনালিনও সংশ্লেষিত হবে। এই জন্য আরো কিছু বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ পাবো, যেমন এক হচ্ছে অ্যালবিনিজম। অ্যালবিনিজম, অ্যালবিনো হয়। কাদের অ্যালবিনো বলে বা অ্যালবিনিজম জিনিসটা কি? যেখানে সাধারণত মেলানিন সংশ্লেষিত হয় না, গাত্রবর্ণ নিয়ন্ত্রণকারী মেলানিন সেটা সংশ্লেষিত হয় না, ফলে অ্যালবিনিজম। দেখবে তোমরা হয়তো অনেকেও দেখেছো, লক্ষ্য করেছো, বা হয়তো একটু নেট ঘেটে দেখে নিতে পারো, যে তাদের দেহে মেলানিনের অভাবে সাধারণত তাদের চুল সাদা, তাদের দেহ পুরো ফ্যাকাশে সাদার বর্ণের, এমনকি চোখও সাদা, যার জন্য চোখের প্রবলেম হয়। চোখের প্রবলেম, চোখের বা আমরা বলতে পারি দৃষ্টিশক্তি ব্যাহত হয়, দৃষ্টিশক্তি ব্যাহত হয়। তাহলে অ্যালবিনিজম হলে আবার দৃষ্টিশক্তিও ব্যাহত হবে, কারণ আমাদের চোখেও মেলানিন আছে, কড়য়ের যে স্তর, সেই স্তর মেলানিন সমৃদ্ধ, যার জন্য সেটি মূলত আমরা বলতে পারি যে গাঢ় বর্ণের, এবং তার কাজ হচ্ছে আমাদের আলোর প্রতিফলন রোধ করে। তো মেলানিনই যদি সংশ্লেষিত না হয়, তাহলে দৃষ্টিশক্তি ব্যাহত হবে, পাশাপাশি অ্যালবিনিজম হবে, ঠিক আছে। এবং এছাড়াও দেখতে পাচ্ছ ডোপামিন, অনেকের ধারণা আছে ডোপামিন আমাদের দেহে নিউরোট্রান্সমিটারের কাজ করে, নিউরোট্রান্সমিটার স্নায়ু স্পন্দন উদ্দীপনা পরিবহন করতে সাহায্য করে। তাহলে যদি ডোপামিন সংশ্লেষিত না হয়, তাহলে স্নায়ুজনিত ত্রুটি দেখবো। আর স্নায়ুজনিত ত্রুটি এক কথাই বলতে পারি যে মস্তিষ্ক বিকশিত হয় না, মস্তিষ্ক বিকশিত হয় না, হয় না, এক কথাই বলা যেতে পারে। অ্যাড্রেনালিনও সাধারণত আমাদের দেহে স্নায়ু সঙ্গে কোঅর্ডিনেট করে কাজ করে, আমরা জানি নিউরোট্রান্সমিটারের ভূমিকা পালন করে, আবার অ্যাড্রেনালিন হরমোনও রয়েছে। তো স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছ যে এইগুলো হচ্ছে গৌণ প্রভাব এবং একটি প্রাথমিক প্রভাব। তো দেখা যাচ্ছে যে একটি জিন, এই জিনটি সাধারণত এই প্রাথমিক ও গৌণ উভয় ধরনের প্রভাবের বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করছে। আরও একটি উদাহরণ সংক্ষেপে একটু বলে দেবো। সাধারণত আমরা দেখব যে নিউজিল্যান্ডের মাওরি আদিবাসীদের ক্ষেত্রে আমরা একটা বৈশিষ্ট্য দেখতে পাই, সেখানেও আমরা প্লিওট্রপিজমের ঘটনা দেখতে পাই। নিউজিল্যান্ডের মাওরি আদিবাসীদের ক্ষেত্রে পাই, ঠিক আছে। এদের ক্ষেত্রে
একটি জিনের প্রচ্ছন্নজনিত কারণ। আমরা দেখব যে একদিকে শ্বাসকষ্ট এবং অপরদিকে বন্ধ্যাত্ব। অর্থাৎ দেখতে পাচ্ছি একটি জিন তার প্রচ্ছন্নজনিত কারণে অর্থাৎ মিউটেশনের জন্যই সেটা প্রচ্ছন্নে পরিণত হয়েছে, অর্থাৎ পরিবর্তিত জিনটি দুটি বৈশিষ্ট্য মানে একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। এক হচ্ছে শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের পাশাপাশি বন্ধ্যাত্ব, আরও বৈশিষ্ট্য রয়েছে। আমি আপাতত সময় নষ্ট না করার জন্য দুটো বৈশিষ্ট্য আলোচনা করলাম। আমি বলতে পারি যে এই জিনটির কাজ কি। এই জিনটি সিলিয়েটেড এপিথেলিয়াম, সিলিয়েটেড এপিথেলিয়াম, এপিথেলিয়াম মানে আবরণী কলা, এপিথেলিয়াম মানে আবরণী কলা, আর সিলিয়াযুক্ত আবরণী কলা। সেখানে সিলিয়েটেড এপিথেলিয়ামে সাধারণত সিলিয়ার বিচলন নিয়ন্ত্রণ করে। সিলিয়ার বিচলন, তাহলে আমাদের শ্বাসনালীতে সিলিয়েটেড এপিথেলিয়াম আছে এবং এই সিলিয়ার বিচলনের সাহায্যে আমরা জানি যে সাধারণত বায়ুতে উপস্থিত ধুলোবালি সেগুলো এই শ্বাস অঙ্গের মধ্যে প্রবেশে বাধা পায়। বলছি বন্ধ্যাত্ব কেন পাই, দেখতে পাই, বলছি সাধারণত শুক্রাণুর বিচলনও আমরা দেখব যে তার পুচ্ছ নিয়ন্ত্রণ করে। তো যেহেতু সিলিয়ার বিচলন বাধাপ্রাপ্ত হয় তাহলে সেই শুক্রাণুর পুচ্ছের বিচলনও বাধাপ্রাপ্ত হয় এই জিনটির প্রচ্ছন্নজনিত কারণে, যার জন্য এদের ক্ষেত্রে শ্বাসকষ্টের পাশাপাশি বন্ধ্যাত্ব দেখা যায়, শ্বাসকষ্টের পাশাপাশি বন্ধ্যাত্ব দেখা যায়। তাহলে এই দুটো উদাহরণ আমরা পরোক্ষ প্লিওট্রপির ক্ষেত্রে দেখলাম। লাস্ট একটা প্লিওট্রপি বলে দেবো সংক্ষেপে। প্রধান হচ্ছে দুটো, এক হচ্ছে প্রাইমারি বা প্রত্যক্ষ, দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি বা গৌণ। এছাড়া এখন বর্তমানে আমরা আরও এক ধরনের প্লিওট্রপি মানে তৃতীয় প্রকারভেদ আলোচনা করে থাকি, তাকে বলা হয় প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি। দেখো নাম থেকে মোটামুটি একটা ধারণা পাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি বলছে যে প্লিওট্রপিজমে সাধারণত একটি জিনের, অবশ্যই এখানেও আমরা দেখব যে একটি জিন একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করে বা একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে। তো সেখানে আমরা দেখব যে একটি জিনের বহিঃপ্রকাশের ফলে সাধারণত একটি বৈশিষ্ট্য জীবের জন্য উপকারী এবং অপর একটি বৈশিষ্ট্য জীবের জন্য অপকারী। আশা করছি বুঝতে পেরেছো যে কেন একে প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি বলছি। আচ্ছা বলছি একটা উদাহরণ দিই, এক্সাম্পল। আমরা দেখব যে আমাদের দেহে P53 জিন বলে একটি জিন আমরা পেয়ে থাকি। এই P53 জিন এর কাজ হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে। একে টিউমার সাপ্রেসর জিনও বলে থাকে, যেহেতু টিউমার গঠনে বাধা দেয় ওই জন্য ক্যান্সার প্রতিরোধ করে। P53 জিন এই জিনটির নাম। আমরা দেখব এই জিনটি যেমন ক্যান্সার প্রতিরোধ করে, এটা উপকারী ভূমিকা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখব এই জিনটি সাধারণত আমরা বলতে পারি যে স্টেম কোষকে ধ্বংস করে, বলতে পারো যে এটি হচ্ছে অপকারী ভূমিকা।
স্টেম কোষ কি হয়তো অনেকের অজানা, তো আমি একটু বলে দিই। আমাদের দেহে কিছু এমন কোষ রয়েছে যেগুলি বলা যেতে পারে প্লিউরিপোটেন্ট প্রকৃতির, অর্থাৎ যে কোনো কোষে বিভেদিত হতে পারে। স্টেম কোষ, স্টেম সেল, অর্থাৎ এদের প্লিউরিপোটেন্সি দেখা যায়, এদের ক্ষমতা রয়েছে। কিসের ক্ষমতা দেখা যায়? এরা যে কোনো কোষে বিভেদিত হতে পারে, অর্থাৎ এরা যে কোনো কোষ গঠন করতে পারে। স্টেম কোষ যে কোনো কোষে বিভেদিত হতে পারে। আমাদের দেহে বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন ধরনের কলা গঠন করে, বিভিন্ন ধরনের কলা বিভিন্ন অঙ্গ গঠন করে, কিন্তু এই স্টেম কোষগুলি বিভিন্ন ধরনের কোষ বা কলায় পরিণত হতে পারে বা অঙ্গ গঠনে বিশেষ ভূমিকা পালন করতে পারে। এই জন্য বলছে যে স্টেম কোষকে ধ্বংস করে। তো এটাকে বলছে প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি। এটা একটা প্রকার, আমরা টার্মটা জেনে রাখি। তো আশা করছি প্লিওট্রপিজম নিয়ে কি দেখবে, ঠিক আছে? প্লিওট্রপিজমের গুরুত্বটা বোঝানোর কোনো প্রয়োজন নেই, একবার সংক্ষেপে বলে দিচ্ছি। প্লিওট্রপিজম সাধারণত গবেষণার জন্য চিকিৎসা ক্ষেত্রে বলা যেতে পারে বিশেষ গুরুত্ব প্রদান করে। সাধারণত প্লিওট্রপিজম যেহেতু মিউটেশনের জন্য হয়ে থাকে, ফলে মিউটেশনের প্রকৃতি বুঝতে সাহায্য করে। বংশানুসরণ প্রক্রিয়ায় বা আমরা বলতে পারি বংশ পরম্পরায় কোনো জিনের সঞ্চারণ যে প্রক্রিয়া সেটা বুঝতে সাহায্য করে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যেমন দেখতে পাচ্ছি যে প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি এখন বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এই কারণে আলোচনা করা হয় কারণ দেখতে পাচ্ছি যে প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপির একটি উদাহরণ আমরা আলোচনা করেছি, যেখানে P53 জিন ক্যান্সার প্রতিরোধ করে, অপরদিকে P53 জিনগুলি স্টেম কোষকে ধ্বংস করে। তো সাধারণত দেহে স্টেম কোষ ধ্বংসপ্রাপ্ত হলে আপাতত জেনে রাখতে পারো, পরে বিস্তৃত আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে যে বার্ধক্যের একটি কারণ বলে আমরা বিবেচনা করতে পারি। দেহে স্টেম কোষ ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য বার্ধক্য হয়ে থাকে। তো এখন আমরা বলতে পারি যে এই প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এর বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটিকে বার্ধক্য ওর একটা কারণ বলে আমরা সাধারণত বিবেচনা করে থাকি। তো আশা করছি গুরুত্বগুলো একটু পড়ে নিতে পারবে, একটু মুখস্থ করে নিতে পারবে, পড়লেও বুঝতে পারবে প্লিওট্রপি জিনিসটা কি। আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আজকের মতো এইটুকুই থাকবে।